এবার আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ধারা 24। ধারা 24-এ বলা হচ্ছে আপনার 4 ধরনের ব্যক্তি অর্থাৎ 4 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার বা মামলা করতে পারবেন না। এই 4 শ্রেণীর ব্যক্তি কারা কারা? ফার্স্ট ওয়ান, the person who could not recover the compensation for its breach. Second one, the person who is incapable for performing or violating the contract. Third one, the person who already choose his remedy. And the last one, the person who already noticed the settlement of the সাবজেক্ট ম্যাটার। ওকে, এই বিষয়গুলো এখন যদি আমরা ব্রিফলি আলোচনা করি, প্রথমত যে বিষয়টি বলা হচ্ছে who could not recover the compensation for its breach, এটা হচ্ছে আপনার এমন ব্যক্তি যে কিনা এই যে চুক্তিটা ভঙ্গ হলো এই চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণটা আদায় করতে পারেন নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনার the person who is incapable for its performing or violating the contract। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আপনার এমন ব্যক্তি যে কিনা নিজেই চুক্তির যে শর্তগুলো সেই শর্তগুলো ভঙ্গ করেছে অথবা সেটা পালনে অসমর্থ হয়েছে এবং সে নিজেই কোনো কারণ ছাড়াই উইদাউট রিজনে। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে দ্য পারসন হু হ্যাজ অলরেডি চুজ হিজ রেমিডি। ওকে, এই বিষয়টা হচ্ছে যে কিনা নিজেই প্রতিকারটা বেছে নিয়েছে, অর্থাৎ এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ফলে যে প্রতিকারটা হবে সেই প্রতিকারটা সে বেছে নিয়েছে এবং চুক্তি ভঙ্গের কারণে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির যে ক্ষতিপূরণটা সেই ক্ষতিপূরণটা সে অলরেডি পেয়ে গেছে। অর্থাৎ এমন ব্যক্তি যে কিনা নিজেই তার যে প্রতিকারটা অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালন না করার ফলে তার যে প্রতিকারটা সে অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের যে প্রতিকারটা সেই প্রতিকারটা সে অলরেডি পেয়ে গেছে, অথবা সে তার যে ক্ষতিপূরণটা অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন না করার কারণে যে ক্ষতিপূরণটা হয়েছে তার ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণটা সে অলরেডি পেয়ে গেছে এমন ব্যক্তি। আর লাস্ট যে বিষয়টি বলা হচ্ছে যে সেটেলমেন্ট অফ দিস সাবজেক্ট ম্যাটার। ওকে, এটা হচ্ছে যে এমন ব্যক্তি যার কিনা আপনার আগের থেকে যথেষ্ট আপনার সুযোগ সুবিধা ছিল এই চুক্তির বিষয়বস্তুগুলো খোঁজ খবর নেওয়া বা বিষয়বস্তুগুলো সম্পর্কে ভালো মতো যাচাই বাছাই করা, ভালো মতো জানা, যে কিনা আগে থেকেই জানতো যে চুক্তিটি একটি ত্রুটিপূর্ণ চুক্তি এবং চুক্তিটির এই বিষয়বস্তুটা কোনো একটা বন্দোবস্তের উপর অলরেডি বন্দোবস্তের অধীনে অলরেডি অর্থাৎ আন্ডারে অলরেডি আছে। এই বিষয়টাই বলা হচ্ছে আপনার 4 নম্বর বিষয়। আশা করি আপনাদের কাছে 4টি বিষয় ক্লিয়ার যে যদি কোনো ব্যক্তি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ অর্থাৎ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার বা মামলা দায়ের করতে চায় তবে সেই ক্ষেত্রে এই 4টি ক্রাইটেরিয়া যদি থেকে থাকে তার মধ্যে 4টির কোনো একটি ক্রাইটেরিয়া যদি তাদের মধ্যে থেকে থাকে তবে সেই ক্ষেত্রে তারা কি চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের যে প্রতিকারটা বা মামলা যে করার যে অধিকারটা সেই অধিকারটা হারাবে। ওকে, এবার আমরা দেখব ধারা 26-এ। ধারা 26-এ বলা হচ্ছে যে বাদী যখন কোনো একটা লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের দাবি করেন এবং বিবাদী চুক্তি পরিবর্তনের দাবি করেন তখন তাকে কিছু বিষয় প্রমাণ করতে হবে। অর্থাৎ বাদী যখন কিনা আপনার চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য দাবি করে থাকে, ঠিক আছে, এবং সাথে সাথে বিবাদী চুক্তির পরিবর্তন করেছে এমনটা দাবি করে থাকে তখন সেই ক্ষেত্রে তাকে কিছু বিষয় প্রমাণ করতে হবে। তার মানে বিষয়টা বলা হচ্ছে যে বাদী যখন কোন একটি চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালন করার জন্য দাবি করে থাকে এবং সেই ক্ষেত্রে বিবাদী চুক্তিটা পরিবর্তন করেছে এই বিষয়টি যদি দাবি করে থাকে তখন সেই ক্ষেত্রে তাকে অবশ্যই কিছু বিষয় প্রমাণ করতে হবে আদালতে। সেই বিষয়গুলো কি কি? প্রথমত প্রতারণা বা ভুল তথ্যের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছিল, অর্থাৎ বিবাদী বিক্রয়ের আগে অর্থাৎ চুক্তির সময় চুক্তিবদ্ধ হওয়ার আগে যে ধরনের আচরণ করেছিলেন চুক্তিবদ্ধ হওয়ার পর সুনির্দিষ্ট প্রতিপালনের সময় কি করা হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত আচরণ করছেন এই বিষয়টা। দ্বিতীয়ত যে বিষয়টি বলা হচ্ছে আপনার ভুল ধারণার বশবর্তী হয়ে চুক্তিটিতে আবদ্ধ হয়েছিলেন বাদী, অর্থাৎ পক্ষসমূহ চুক্তি সম্পাদনের সাথে সাথে তা পরিবর্তন করেছেন এই বিষয়টি বলা হচ্ছে। তৃতীয়ত যে বিষয়টি বলা হচ্ছে আপনার চুক্তির ধরন। আচ্ছা, চুক্তির ধরনটা কি? মানে চুক্তির ধরনটা এতটাই ব্যয়সাপেক্ষ যে বা কষ্টসাধ্য যে উভয় পক্ষ চেয়েছিলেন যে চুক্তিটি সুনির্দিষ্টভাবে প্রতিপালন করবেন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করবেন, কিন্তু চুক্তির ধরনের কারণে সেটা আর পসিবল নয়। আচ্ছা, চতুর্থ যে বিষয়টি হচ্ছে আপনার শর্তসমূহ। শর্তসমূহ বলতে কি? মানে
বাদী এমন কোন শর্ত, বিবাদী বাদীর উপর এমন কোন শর্ত প্রদান করেছেন, এমন কোন শর্ত সমূহ দিয়েছেন যে শর্তগুলো পালন করা আসলে বাদীর পক্ষে পসিবল নয় এবং সেটা সম্পূর্ণ কষ্টসাধ্য এবং ব্যয় সাপেক্ষ একটা বিষয়। এই চুক্তিগুলো পালন করা, এই শর্ত সমূহ গুলো পালন করা আসলে বাদীর পক্ষে পসিবল নয়। তখন সেই ক্ষেত্রে আদালতের কাছে বাদী চাইলে এই যে এই 4টি গ্রাউন্ড শো করার মাধ্যমে চাইলে কি করতে পারে, এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের দাবি করতে পারে এবং পাশাপাশি বিবাদীর যে চুক্তির পরিবর্তন, সেই পরিবর্তনটা দাবি করতে পারে। ওকে, আবার যদি একটু ক্লিয়ার করা যায় বিষয়টি হচ্ছে ধারা 26-এ বলা হচ্ছে যে বাদী যখন কোনো একটি লিখিত চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য দাবি করেন এবং পাশাপাশি বিবাদীর যে চুক্তিটা, সেই চুক্তিটা পরিবর্তনের দাবি করে থাকেন, তখন সেই ক্ষেত্রে অর্থাৎ চুক্তি যে করা হয়েছে, তারা যে চুক্তি করেছেন এই চুক্তিটা পরিবর্তন করতে চান, পাশাপাশি সেটা যদি দাবি করতে চান, দাবি করে থাকেন, তবে সেই ক্ষেত্রে তাকে কিছু বিষয় আদালতের কাছে প্রমাণ করতে হবে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রথমত সে প্রতারণা বা ভুল তথ্যের মাধ্যমে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, অর্থাৎ সম্মতি নিয়েছিলেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ভুল ধারণার বশবর্তী হয়ে কি করা হয়েছে, চুক্তিতে তারা আবদ্ধ হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে চুক্তির ধরনটা, তারা উভয় পক্ষই চেয়েছিল যে চুক্তিটি সুনির্দিষ্টভাবে প্রতিপালন করবেন, কিন্তু চুক্তির ধরনটা এতটাই ক্রিটিক্যাল, এতটাই কষ্টসাধ্য বা ব্যয় সাপেক্ষ, যেটা নাকি তাদের পক্ষে পালন করা পসিবল নয়। আর চতুর্থ যেটা বলা হচ্ছে, অর্থাৎ লাস্ট ওয়ান, বিবাদী এমন কোন শর্ত সমূহ দিয়েছেন বাদীকে যে শর্তগুলো পালন করা আসলে পসিবল নয় বাদীর পক্ষে। ঠিক আছে, শর্তগুলো এতটাই কঠিন, কষ্টসাধ্য বা ব্যয় সাপেক্ষ, ক্রিটিক্যাল একটা কিছু শর্ত, যেগুলো পালন করা আসলে পসিবল নয়। তখন সেই ক্ষেত্রে সে আদালতের কাছে, অর্থাৎ বাদী আদালতের কাছে সেই চুক্তিটি সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ দিতে পারেন এবং পাশাপাশি বিবাদী যে চুক্তিটি তাদের সাথে, অর্থাৎ তাদের যে চুক্তিটি হয়েছে, সেই চুক্তিটি পরিবর্তনের জন্য বিবাদীর কাছে কি করতে পারে, বিবাদীকে চুক্তির পরিবর্তনের দাবি করতে পারেন আদালতে। আশা করি 24 এবং 26 ধারা আপনাদের কাছে ক্লিয়ার। একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা 26 ধারাটা একটু ক্লিয়ার করি আবার। ধরুন আপনার সাথে এক ব্যক্তির একটি বাড়ি ক্রয় বিক্রয়ের চুক্তি হলো। ঠিক আছে, আপনি তার কাছ থেকে একটি বাড়ি কিনবেন, কিন্তু চুক্তিটি এমন ভাবে সাজানো হয়েছিল যে আপনার ধারণা ছিল যে বাড়িটির সামনে যে জায়গাটা, সেই জায়গাটা আপনি কিনছেন আর কি, ওই একই দামে একই প্রাইসে আপনি কিনছেন। ঠিক আছে, কিন্তু আপনি যখন চুক্তিবদ্ধ হয়ে গেলেন এবং যখন আপনি সবকিছু ফাইনাল হয়ে গেল, ডকুমেন্ট সবকিছু এভরিথিং যখন হয়ে গেল এবং আপনার কাছে যখন হ্যান্ড ওভার করা হবে বাড়িটি, তখন আপনি দেখলেন যে বাড়ির সামনের যে জায়গাটা, সেই জায়গাটা আপনার কাছে বিক্রয় করা হয়নি, শুধুমাত্র বাড়িটি আপনাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু চুক্তিটা এমন ভাবেই সাজানো ছিল যে যে কেউ দেখলে এটি বুঝবে যে সামনের যে বাড়ির অংশটুকু, সেই অংশটুকু এই বাড়ির সাথে সংলগ্ন, অথবা মানে জটিল এবং পুঙ্খানুপুঙ্খ কিছু বিবরণ দেওয়া ছিল সেই জায়গায়, যেগুলো নাকি আসলে পালন করা আসলে পসিবল নয় আপনার পক্ষে বা কারোর পক্ষেই পসিবল নয়, অনেক কষ্টসাধ্য বা ব্যয় সাপেক্ষ আর কি বিষয়টা। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি চাইলে আদালতে চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য মামলা দায়ের করতে পারেন এবং পাশাপাশি বিবাদী যাতে চুক্তিতে যে বিষয়বস্তুটা আছে সেটি যাতে পরিবর্তন করে, হ্যাঁ, চুক্তির বিষয়বস্তু বা শর্ত সমূহ যাতে পরিবর্তন করে, সেইটা পরিবর্তনের জন্য আপনি আদালতে মামলা দায়ের করতে পারেন, অর্থাৎ দাবি করতে পারেন যে সামনের যে অংশটুকু, সেই অংশটুকু যাতে আপনার সেই চুক্তির মধ্যে যাতে থাকে, কারণ আপনি ধারণাই ছিল যে আপনি সামনের যে অংশটুকু, সেই অংশটা সহই আপনি বাড়িটি কিনছেন বা ক্রয় করছেন। এই বিষয়টাই হচ্ছে 26 ধারা। আশা করি আপনাদের কাছে 26 ধারাটা ক্লিয়ার।